সমুদ্রের এখন 3 নম্বর সতর্ক কেউ হাঁটু বাঁধিয়ে দিচ্ছে যাবে না। গভীর নিম্নচাপের প্রভাবে রাজধানী সহ সারা দেশে থেমে থেমে বৃষ্টি থাকতে পারে কাল পর্যন্ত। 4 সমুদ্র বন্দরে সতর্কতা, উপকূলীয় 16 জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা। শুধু একটি দল ডিসেম্বরে ভোট চায়, ভালোভাবে সংস্কারে লাগবে আরও 6 মাস। জাপানের প্রধান উপদেষ্টা 5 বছরে 1 লাখ দক্ষ জনশক্তি নিতে সমঝোতা স্মারক সই। দক্ষিণ সিটির মেয়রের শপথ ইস্যুতে বল এখন ইসির কোর্টে, সিদ্ধান্ত নেবে কমিশনই। লিভ টু আপিল নিষ্পত্তি, দায়িত্ব বুঝিয়ে না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ইফরাকের। মেজর সিনহা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষ। ওসি প্রদীপ ও লিয়াকতের ফাঁসি বহাল চাইলেন অ্যাটর্নি জেনারেল। 2 জুন রায় দেবেন উচ্চ আদালত। এবং বিসিবি সভাপতির পদ নিয়ে নাটকীয়তা, নতুন কাউকে চান ক্রীড়া উপদেষ্টা, পদত্যাগ করবেন না ফারুক। কাউন্সিলর না হওয়ায় বুলবুলকে প্রেসিডেন্ট করার প্রক্রিয়া নিয়েও জটিলতা। সময় সংবাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে সারা দেশে থেমে থেমে ঝরছে বৃষ্টি। যোগাযোগ বন্ধ থাকায় সেন্ট মার্টিনে খাবার ও সুপেয় পানির সংকটের কথা জানিয়েছেন বাসিন্দারা। বরিশাল নদীবন্দর থেকে বন্ধ রয়েছে লঞ্চ চলাচল। উপকূলীয় 16 জেলায় 2 থেকে 4 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে দেশের সব সমুদ্র বন্দরে। এদিকে পার্বত্য অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও পাহাড় ধসের আশঙ্কায় মাইকিং করছে স্থানীয় প্রশাসন। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে একের পর এক বিশাল ঢেউ আছে পড়ে উপকূলে। জোয়ারের পানি প্রবাহিত হয় স্বাভাবিকের চেয়ে 4 থেকে 5 ফুট উচ্চতায়। পর্যটকদের নিরাপত্তায় তৎপর লাইফগার্ড ও নিরাপত্তা কর্মীরা। প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে খাবার ও সুপেয় পানির সংকটে বাসিন্দারা। সেনাবাহিনী বা পুলিশ আমাদেরকে নামতে দিচ্ছে না। খুব ইচ্ছে ছিল সাগরে একটু গায়ে একটু পানি দেব। লাল পতাকা লাগাই দিচ্ছে যাতে পানিতে না নামে, মানুষের সতর্কতা অবলম্বন করার জন্য। পানি উচ্চতা বেড়েছে এবং এই সময়টাতে যারা পর্যটক আছেন তাদেরকে আমরা পানি থেকে বিরত রাখতেছি। উত্তাল কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরও বেড়েছে আশপাশের নদ নদীর পানি। পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যাওয়ার পাশাপাশি মাছ ধরার ট্রলারকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। বৈরী আবহাওয়ায় বরিশাল নদীবন্দর থেকে অভ্যন্তরীণ নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিএ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে ছোট লঞ্চ চলাচল। ঝালকাঠিতে ডুবে গেছে জেলা শহরের বিভিন্ন এলাকা। টানা বৃষ্টিতে বরগুনায় বেড়েছে নদ নদীর পানি, তলিয়ে গেছে বড়ইতলা ফেরিঘাটের সড়ক। মেহেন্দিগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে আসলাম, এখন ঘাটে আসার পরে দেখলাম যে লঞ্চ চলাচল বন্ধ। দমকা হাওয়া প্লাস বাস্তবিক পরিস্থিতির কারণে আমাদের উপকূলীয় এলাকা সহ আমাদের অভ্যন্তরীণ রুটের সমস্ত লঞ্চ চলাচল সকাল থেকে বন্ধ আছে। গভীর নিম্নচাপের প্রভাবে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র সহ বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফেনীতে মুহুরী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার শঙ্কার কথা জানিয়েছে জেলা প্রশাসন। নোয়াখালীর হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ রয়েছে। জোয়ারের কারণে নিঝুম দ্বীপের নিম্নাঞ্চলে পানিবন্দী প্রায় 15,000 মানুষ। পার্বত্য জেলা বান্দরবানে সকাল থেকে গুড়ি গুড়ি ও মাঝারি বৃষ্টি হয়। ভূমিধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী বাসিন্দাদের নিরাপদে সরে যেতে মাইকিং করে প্রশাসন। এদিকে অমাবস্যা ও গভীর নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল সহ 16 উপকূলীয় জেলায় 2 থেকে 4 ফুটের বেশি উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শামিমা শাম্মী, সময় সংবাদ। এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল এবং পটুয়াখালীতে আছেন মোহাম্মদ মনির হোসেন বাদল। সরাসরি প্রথমে যাচ্ছি রুবেলের কাছে। থেমে থেমে ঝড়ো বৃষ্টি এবং ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। এখন ঠিক 10 মিনিট আগে ঝড়ো বৃষ্টিটা বন্ধ হলো। এখন ঝড়ো বাতাস যেটা রয়েছে সেটি কিন্তু অব্যাহত রয়েছে, যার কারণে কিন্তু আমরা লক্ষ্য করছি সাগরে যেহেতু এখন বাটা চলছে সেই ক্ষেত্রে মানুষের চাপ একটু বেড়েছে। তবে কক্সবাজারে যদি বলতে হয়, কক্সবাজারের মহেশখালীর নিম্নাঞ্চল অনেক এলাকায় ডুবে গিয়েছে, যেখানে এরই মধ্যে একজন যুবকের মৃত্যু হয়েছে, আমরা সেই তথ্যটি পেয়েছি। এবং অন্যান্য যে কুতুবদিয়া
দিয়েও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং সদরের কিছু এলাকা যেহেতু উচ্চ জোয়ারে 4 থেকে 5 ফুট উচ্চতায় পানি প্রবাহিত হয়েছে, সেক্ষেত্রে অনেক এলাকার নিম্নাঞ্চলে পানি প্লাবিত হয়ে স্থানীয় যারা বাসিন্দা রয়েছে তারা দুঃখে কষ্টে রয়েছে সেটি বলা হচ্ছে। তবে প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের কথা বলতে হয়, গত 4 দিন ধরে যেহেতু সাগর উত্তাল রয়েছে, সেখানে বৈরী আবহাওয়া, কাঠের ট্রলারগুলো যেহেতু যেতে পারেনি, সেক্ষেত্রে যে খাদ্যপণ্য থেকে শুরু করে অন্যান্য মালামাল যায়নি, যার কারণে দ্বীপের অনেক বাসিন্দা এখন অসহায় এবং তারা কষ্টে রয়েছেন সে বিষয়টি বলা হচ্ছে। এখনো পর্যন্ত যেটি বলা হচ্ছে, প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে কোনো ধরনের খাদ্য পৌঁছায়নি গত 4 দিন ধরে, যার কারণে দ্বীপের অনেক বাসিন্দা কষ্ট রয়েছে। তবে যেটি বলা হচ্ছে, জলোচ্ছ্বাসের কারণে যে পানির অতিরিক্ত যে উচ্চ জোয়ার, যার কারণে কিন্তু দ্বীপের অনেকাংশে অনেক এলাকা ডুবে গিয়েছে, সেটি স্থানীয় বাসিন্দারা আসলে জানিয়েছেন। অনেকেই বলছেন দ্বীপে এখনো বিদ্যুৎ সমস্যা রয়েছে, যার কারণে মোবাইল চার্জ দেওয়া থেকে শুরু করে নানা ধরনের জটিল সমস্যায় তারা পড়েছেন, সেই বিষয়টি বলা হচ্ছে। তবে আবহাওয়া অফিস থেকে যেটি বলা হয়েছে, যেহেতু যে লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে, সেই কারণে ভারী বৃষ্টিপাত, ঝড়ো বাতাস এবং ঝড়ো বৃষ্টি অব্যাহত থাকবে আগামী 2-1 দিন। এর পরেই কিন্তু আগামী 2 থেকে 3 দিন পর থেকে আবার আবহাওয়া পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে, সে বিষয়টি বলা হচ্ছে। তবে এখনো পর্যন্ত কক্সবাজারে আমরা যেটি লক্ষ্য করছি, এখন পর্যন্ত আসলে যে ঝড়ো বাতাস কিংবা যে অন্যান্য যে পর্যটক কক্সবাজার সৈকতে সে সমস্যাগুলো রয়েছে, এবং মেরিন ড্রাইভের বিভিন্ন অংশে যেহেতু উচ্চ জোয়ারের কারণে কিছু অংশে ভাঙনও দেখা দিয়েছে, সেটি স্থানীয় যারা গাড়ি চালক রয়েছে তারা সেটি বলছে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। এখন আমরা চলে যাচ্ছি পটুয়াখালীতে আমাদের সহকর্মী বাদলের কাছে। গতকাল সমুদ্রে লঘুচাপ থাকলেও এই লঘুচাপটি কিন্তু আজকে থেকে নিম্নচাপে পরিণত হয়েছে। আর এই নিম্নচাপের কারণে কিন্তু পটুয়াখালীর যে অধিকাংশই যে সড়ক রয়েছে, এই সড়কটি কিন্তু তলিয়ে গেছে বৃষ্টির পানিতে। একদিকে বৃষ্টির পানি, অপরদিকে কিন্তু আজ থেকে অমাবস্যা শুরু হয়েছে। এই অমাবস্যার কারণে কিন্তু পটুয়াখালী যে পায়রা লোয়ালিয়া যে নদী রয়েছে এবং লাউকাটি যে নদী রয়েছে, এই নদীর অমাবস্যার জোর প্রভাবে কিন্তু শহরে যে স্লুইস গেট গুলো রয়েছে, শহর রক্ষা বাঁধে, এই স্লুইস গেট গুলো কিন্তু অকেজ থাকায় কিন্তু শহরের ভিতরে খুব সহজেই পানি লোকালয়ে প্রবেশ করেছে। এই পানি প্রবেশ করার কারণে কিন্তু আপনি যেখানে দাঁড়িয়েছি, এটি পটুয়াখালী প্রাণকেন্দ্র জুবলি স্কুল সড়ক। এই সড়কটি কিন্তু সড়কের দুপাশে দেখতে পাচ্ছেন যে বসতঘর রয়েছে, বসতঘর এবং শহরের রাস্তাঘাট কিন্তু সম্পূর্ণভাবে তলিয়ে গেছে। আর এই যে সমুদ্রের যে নিম্নচাপটির কারণে পায়রা সমুদ্র বন্দরকে কিন্তু 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে, যার কারণে যে পটুয়াখালী যে 1320 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, 1320 কিলোমিটার বেড়িবাঁধের ভিতর 8 কিলোমিটার বেড়িবাঁধ কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আমরা যতটুকু জেনেছি, অনেক বেড়িবাঁধের উপর থেকে কিন্তু পানি প্রবেশ করে লোকালয়ে প্রবেশ করেছে। এটি কারণ কিন্তু অমাবস্যার জোর প্রভাব এবং সমুদ্রের নিম্নচাপের কারণে। আর এই সমুদ্রের নিম্নচাপের কারণে কিন্তু পটুয়াখালী যে নদী বন্দর রয়েছে, এই নদী বন্দরে কিন্তু পটুয়াখালী যে অভ্যন্তরীণ যে 17টি রুট রয়েছে, এই 17টি রুটে কিন্তু সকল 65 ফুটের নিচে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আর যে দোতলা যে লঞ্চগুলো রয়েছে, আমরা কিছুক্ষণের মধ্যে জানতে পেরেছি এই লঞ্চগুলো কিন্তু ঢাকার উদ্দেশ্যে যাত্রী নিয়ে ছেড়ে যাবে। আর মূলত এই যে শহররক্ষার বা স্লুইসগুলো অকেজ থাকার কারণে কিন্তু খুব সহজেই কিন্তু পানিগুলো ঢুকে শহর কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে। সাধারণ মানুষ জীবনযাত্রা কিন্তু অসহনীয় অবস্থায় পড়ে আছে। এই ছিল পটুয়াখালী থেকে আমার কাছে পানিবন্দী অবস্থা জুবলি স্কুল সড়ক থেকে সর্বশেষ খবর। নিম্নচাপ ও এর প্রভাবের খবর জানাতে কক্সবাজার থেকে সুজান রুবেল এবং পটুয়াখালীতে যোগ দিয়েছিলেন সহকর্মী মনির হোসেন বাদল। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাব পড়েছে রাজধানীতেও। ভোর থেকে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন অফিস ও স্কুলগামীরা। আবহাওয়া অফিস বলছে এমন অবস্থা থাকবে আরও 2 দিন। ভোর থেকেই থেমে থেমে বৃষ্টি ঝরে রাজধানীতে। এতে পথঘাট ভিজে টানা গরম থেকে স্বস্তি মিললেও ভোগান্তি বেড়েছে নগরবাসীর। পথে নেমেই বিপত্তিতে পড়েন অফিস যাত্রী আর স্কুল কলেজের শিক্ষার্থীরা। যানজট জলাবদ্ধতা তো আছেই, রাজধানীবাসীর অভিযোগ বাড়তি ভোগান্তি যোগ করেছে যানবাহনের অস্বাভাবিক ভাড়া। কাদা লাগে পায়ে, তারপরে বিভিন্ন বড় যানবাহন যখন যায় তখন পানি ছিটে লাগে গায়ে। সবচেয়ে বেশি হলো দুর্ভোগ পোহাতে যারা কর্মজীবী লোক,
তাদের কিন্তু সকালে বের হয়ে কর্ম করতে হয়, কর্মের জন্য বের হতে হয়। বৃষ্টির কারণে অনেকে ঘর থেকে বের না হলেও পেটের দায়ে বের হন খেটে খাওয়া দিন মজুররা। আল্লাহর দান পানি, এটা তো কষ্ট হইবই, মানুষের করার কি আছে? আমাকে দৈনিক রোডে বাইরান লাগে, গাড়ি না চালাইলে ফ্যামিলির খাওয়ার জোটে না। এদিকে আবহাওয়া অফিস বলছে আরো 2 দিন থাকতে পারে বৃষ্টিপাত। এছাড়া পার্বত্য অঞ্চলে রয়েছে পাহাড় ধসের আশঙ্কা। 24 ঘন্টার প্রায় 91 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া দেশের দক্ষিণাঞ্চলে প্রায় সব জায়গাতে বৃষ্টি হয়েছে। এটা হয়তো আরও একটু ইন্টেন্সিফাই হতে পারে, সেক্ষেত্রে হয়তো এটা গভীর নিম্নচাপ হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে আপাতত এখনও সাইক্লোন হওয়ার ওই ধরনের পসিবিলিটি নেই। নিম্নচাপ ঘনীভূত হওয়ার সম্ভাবনা থাকলেও ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা নেই বলেও জানায় আবহাওয়া অফিস। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়, ভালোভাবে সংস্কারে লাগবে আরও 6 মাস। জাপানে নিক্কেই ফোরামের উদ্বোধনী দিনে একথা বলেছেন প্রধান উপদেষ্টা। বিচার, সংস্কার ও নির্বাচন, এই 3টি অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ বলে উল্লেখ করেন তিনি। অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। টোকিও থেকে বিস্তারিত জানাচ্ছেন নাজমুস সালেহী। জাপানের টোকিওতে নিক্কেই ফোরামের 30তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রথম সেশনে স্থানীয় সময় সকাল 9টার দিকে অসহিষ্ণু বিশ্বে এশিয়ার চ্যালেঞ্জ শিরোনামে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। বক্তব্যে বাংলাদেশের জুলাই অভ্যুত্থান, রোহিঙ্গা সমস্যা সহ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন তুলে ধরেন। সহযোগিতা চান জাপান সহ এশিয়ার দেশগুলোর। People's empowerment and grassroots leadership matters more than ever. Asia must offer not just economic strength, and I hope for continued peace, stability, and coexistence in South Asia and beyond. লিখিত বক্তব্য শেষে একই মঞ্চে প্রশ্ন উত্তর পর্বে বাংলাদেশ বিষয়ে খোলামেলা কথা বলেন ডক্টর ইউনুস। বলেন, বিচার, সংস্কার ও নির্বাচন অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, সবাই নয়, একটি মাত্র রাজনৈতিক দলই ডিসেম্বরে নির্বাচন দাবি করছে। ডিসেম্বরে নির্বাচন হলে সংস্কারে তাড়াহুড়ো হবে, আর ভালোভাবে সংস্কার করতে হলে অতিরিক্ত 6 মাস দরকার হবে। Perpetrators of all crimes against humanity. So we have international tribunal to try the whole criminals. So this is number 2. Number 3 is election, finally the election. So we have been explained to people the election will be held between end of this year in December or maximum of June. একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তারা। এশিয়ার সমস্যা সম্ভাবনা নিক্কেই ফোরামের আলোচ্য বিষয় হলেও ডক্টর মোহাম্মদ ইউনুসের সেশনটি হয়ে ওঠে বাংলাদেশময়। এখানে তিনি জানিয়েছেন, বিচার, সংস্কার এবং নির্বাচন, এই 3টি অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ। ডক্টর মোহাম্মদ ইউনুস এখানেও তার প্রতিশ্রুতির পুনর্ব্যক্ত করে জানিয়েছেন, চলতি বছর ডিসেম্বর অথবা আগামী বছর জুনের মধ্যেই নির্বাচন করতে তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে নিক্কেই ফোরামে জাপান সরকারের কাছে বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠনে সহযোগিতা চেয়েছেন তিনি। নাজমুস সালেহী, সময় সংবাদ, টোকিও, জাপান। এদিকে আগামী 5 বছরে 1 লাখ দক্ষ জনশক্তি নিতে জাপানের সঙ্গে সমঝোতা স্মারক সই হয়েছে। নিক্কেই সম্মেলনের প্রথম দিনের ফাঁকে জাপানে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে এক সেমিনারে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে সমঝোতা স্মারক দুটি স্বাক্ষর হয়। টোকিও থেকে নাজমুস সালেহীর আরও একটি প্রতিবেদন। নিক্কেই সম্মেলনের প্রথম দিন স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর 2টার পর বাংলাদেশ দূতাবাসের আয়োজনে এক সেমিনারে যোগ দেন প্রধান উপদেষ্টা। সেখানে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি, বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ও প্রবাসীরা উপস্থিত ছিলেন। জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এর জন্য উপযুক্ত পরিবেশ তৈরিতে সহায়তা দেবে সরকার। We want new Bangladesh. Immediately, government of Japan came very generously to us to help us to rebuild. I didn't get a chance to come here before.
after I took the responsibility. This time I got the opportunity to come here. পরে জাপানের সঙ্গে দুটি সমঝোতা স্মারক সই হয়। সমঝোতা অনুযায়ী আগামী 5 বছরে বাংলাদেশ থেকে 1 লাখ জনশক্তি নেবে জাপান। জনশক্তি রপ্তানির এই সমঝোতায় উচ্ছ্বসিত প্রবাসী ব্যবসায়ীরা। তারা বলছেন এর মাধ্যমে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। আমাদের বাংলাদেশ থেকে ইয়াং জেনারেশন জাপানে আসার একটা সুন্দর পথ তৈরি হয়েছে বলে আমি মনে করি। এটা আমাদের জন্য সুসংবাদ, বাংলাদেশের অর্থনীতিকে আর মজবুত করতে অনেক সহায়তা করবে। জাপানে বর্তমানে 35,000 বাংলাদেশি বসবাস করে। সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে বড় পরিসরে জাপানে জনশক্তি রপ্তানির দ্বার উন্মোচিত হলো, যার জন্য প্রশিক্ষণ সহায়তাও দেবে জাপান। প্রবাসীরা বলছেন জাপানে জনশক্তি রপ্তানির এটি একটি মাইল ফলক হয়ে থাকবে, যার মাধ্যমে অর্থনীতিও দেশের ঘুরে দাঁড়াবে বলে প্রত্যাশা তাদের। নাজমুস সালেহী, সময় সংবাদ, টোকিও, জাপান। সময় সংবাদ আরও থাকছে। সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে কাজ করছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী। জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের আয়োজনে সেনাপ্রধান। ইশরাক হোসেনের শপথ ইস্যুতে বল এখন নির্বাচন কমিশনের কোর্টে। এ বিষয়ে লিভ টু আপিল বিভাগ সাংবিধানিক প্রতিষ্ঠান হয়েও মন্ত্রণালয়ের কাছে ইসির মতামত চাওয়া উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন আপিল বিভাগ। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ ইসির এমন ভূমিকা মানুষ প্রত্যাশা করে না বলেও মন্তব্য উচ্চ আদালতের। গত কয়েক সপ্তাহ ধরে আলোচনায় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের শপথ ইস্যু। শুধু আদালত নয়, রাজনীতিতেও চলতে থাকে কথার লড়াই। অথচ গেজেট প্রকাশ করেই দায় এড়িয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মেয়র ইস্যুতে কাঠগড়ায় দাঁড় করানো হয় নির্বাচন কমিশনকে। প্রশ্নবাণে জর্জরিত হন ইসির আইনজীবী। সর্বোচ্চ আদালত বলেন এই মামলাটি ছিল সংস্থাটির অগ্নি পরীক্ষা। এই পরীক্ষায় ব্যর্থ হলে আগামী জাতীয় নির্বাচন কিভাবে করবেন সেই প্রশ্ন ওঠে। ইশরাকের মেয়রের মামলায় ইসির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আপিল বিভাগ। স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার থাকলেও ইসি কেন শপথের বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চাইল তা নিয়েও প্রশ্ন তোলা হয়। পরে ইশরাকের শপথ নিয়ে করা লিভ টু আপিল নিষ্পত্তি করেন সর্বোচ্চ আদালত। আইনজীবীরা বলছেন এখন সাংবিধানিকভাবে ইশরাকের শপথের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে ইসি। ইলেকশন কমিশনের সাংবিধানিক দায়িত্ব পালনের ক্ষেত্রে অন্যের মুখাপেক্ষি হওয়ার প্রয়োজন ছিল না, প্রয়োজন নাই। ইলেকশন কমিশন যে গেজেট করেছেন এটা ইলিগাল করেছেন এই মর্মে কোনো সিদ্ধান্ত আপিল বিভাগ থেকে প্রকাশ্যে আসেন নাই। ইশরাকের শপথ ঠেকানোর জন্য বহু চেষ্টা করেছিল, সেটা পুরোপুরি ব্যর্থ হয়েছে। নির্বাচন কমিশন এখন যদি আবার সিদ্ধান্ত নেবে, সিদ্ধান্তের আলোকে সরকার শপথ দিতে বাধ্য। তবে রিটকারীর আইনজীবী বলছেন ইসির এখন উচিত নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করা। মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এখন আর শপথের কোনো সুযোগ নেই বলেও মনে করেন তিনি। আদালত জিজ্ঞেস করেছেন এটা তো আমাদের একটা লিটমাস কেস, আপনারা সেই লিটমাস কেসে ব্যর্থ হচ্ছেন, তাহলে জাতির কাছে কি মেসেজ যাবে? আগামী নির্বাচন আপনারা কিভাবে করবেন? আপনারা কনস্টিটিউশনাল দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন। এ মামলায় সর্বোচ্চ আদালত আরও বলেছেন জুলাই গণঅভ্যুত্থানের পর নির্বাচন কমিশনের ক্ষমতা ও স্বাধীনতা দেখতে চায় দেশের মানুষ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দ্রুত শপথ অনুষ্ঠানের আয়োজন না করলে চলমান আন্দোলন আরও বেগবান করার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। দুপুরে নগর ভবনে চলমান বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি আদালতের পর্যবেক্ষণকে স্বাগত জানান। রায় থাকার পরও সরকারের কয়েকজন উপদেষ্টা দক্ষিণ সিটির মেয়র হিসেবে তার শপথে বাধা দিচ্ছেন বলেও অভিযোগ করেন ইশরাক। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই বৃহস্পতিবার দক্ষিণ সিটির নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করেন ইশরাক হোসেনের সমর্থকরা। ইশরাক হোসেনের শপথ নিয়ে টানাপোড়েনে 2 সপ্তাহের বেশি সময় ধরে নগর ভবনের প্রধান ফটকে ঝুলছে তালা। বন্ধ রয়েছে সব সেবা।
আন্দোলনকারীদের অভিযোগ ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করলেও প্রশাসনিক জটিলতার দোহাই দিয়ে শপথ নিতে দেওয়া হচ্ছে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি তাদের। আমরা আবার দেখতে পাচ্ছি ফ্যাসিবাদী আচরণই আবার এই সরকার দেখাচ্ছে। তারই কারণ হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের শপথ নিয়ে ওনারা টালবাহানা করছেন। কাল বিলম্ব করা হচ্ছে এই কারণে যে কাল বিলম্ব করতে গেলে ঈদটা পার হয়ে যাক, সময় যে মেয়াদটা আছে সেটা অতিক্রম করুক। দাবি আদায় না হওয়ার পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না এবং রাজপথেই আমরা থাকবো। এদিন দুপুর 2টার পর নগর ভবনে আসেন ইশরাক হোসেন। আদালতের পর্যবেক্ষণকে স্বাগত জানিয়ে তিনি বলেন, শপথ অনুষ্ঠান আয়োজন না করলে আন্দোলন আরো বেগবান করা হবে। একজন মেয়রকে তারা শপথ গ্রহণ করাতে ব্যর্থ হয়েছে, তাহলে আগামীতে 300 এমপিকে শপথ গ্রহণ করানোর জন্য তারা কি কার্যকরী পদক্ষেপ নিতে পারবে কিনা সেটা নিয়ে জনমনে যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে। শেষবারের মতো আহ্বান জানাবো, আপনারা অবিলম্বে আমার শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য পদক্ষেপ নিন, অন্যথায় আগামীকাল থেকে ঢাকা নগরবাসীকে সাথে নিয়ে এই আন্দোলনকে আরো বেগবান করা হবে। বিএনপির প্রার্থী হওয়ায় তার সঙ্গে বৈষম্য করা হচ্ছে বলেও দাবি করেন ইশরাক হোসেন। আমার প্রতি বৈষম্যমূলক আচরণ করেছে। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। ডিসেম্বরে ভোট না হলে দেশের তরুণরাই এর জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুবদল সভাপতি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের বিরুদ্ধে চলা সব ষড়যন্ত্র মোকাবিলায় নির্বাচনের বিকল্প নেই। এখনও ক্যাম্পাসে দখলদারিত্বের রাজনীতি বন্ধ হয়নি বলে অভিযোগ করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক। বিএনপির তারুণ্যের সমাবেশের পর জরুরি সংবাদ সম্মেলনের ডাক দেয় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে যুবদল সভাপতি মোনায়েম মুন্না বলেন, দেশের বিরুদ্ধে চলা সব ষড়যন্ত্র মোকাবিলায় নির্বাচনের বিকল্প নেই। ডিসেম্বরে নির্বাচন দিতে হবে, ডিসেম্বরে নির্বাচন হবে। আমরাও বলছি ডিসেম্বরে নির্বাচন দিতে হবে, আমরা নির্বাচন চাই। শিবিরের এই দ্বিচারিতা, তাদের এই মুনাফিকি রাজনীতিকে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। সেজন্যই তাদের মুরব্বী সংগঠন বাংলাদেশে কোনো নির্বাচন চায় না, কিন্তু নির্বাচনকে দিতেই হবে। 5 আগস্টের পরও ক্যাম্পাসে দখলদারিত্বের রাজনীতি বন্ধ হয়নি বলে অভিযোগ করেন ছাত্র দলের সাধারণ সম্পাদক। শিবির গত 15.5 বছর ধরে বাংলাদেশে যে গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, সে গণতান্ত্রিক আন্দোলনগুলোতে তারা শুধুমাত্র তাদের নেতাদের মুক্তির আন্দোলনে তারা শরীক হয়েছে। প্রতিটি ক্যাম্পাসে একটি দখলদারিত্বের রাজনীতি শুরু করেছে 5 তারিখের পর থেকে। এটি এখন আস্তে আস্তে উন্মোচন হচ্ছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় বলে আসছে যে এই গুপ্ত রাজনীতি করার কারণে সাধারণ শিক্ষার্থীদেরকে যে চরমভাবে বিভ্রান্ত করা হচ্ছে, এটি এখন স্পষ্ট হচ্ছে। বুধবার অনুষ্ঠিত বিএনপির তারুণ্যের সমাবেশের কারণে রাজধানীতে সৃষ্ট সাময়িক দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেন নেতারা। বিশেষ করে যানজটের কারণে তার জন্য আমরা আন্তরিকভাবে নগরবাসীর কাছে। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। লালমনিরহাটের হাতীবান্ধায় জনসংযোগ ও পথসভায় যোগ দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সেখানে আছেন সহকর্মী আব্দুর রশিদ জীবন। সরাসরি যাচ্ছি তার কাছে। জীবন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির রাজনীতিকে গতিশীল করতে গত 4 দিন ধরেই কিন্তু রংপুরের উত্তরাঞ্চলে, যদি আমরা বলি যে বিশেষ করে রংপুর বিভাগে গত 4 দিন ধরেই গণসংযোগ, পথসভা সহ মানুষের সঙ্গে কথাবার্তা বলছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তর অঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। এবং তিনি কিন্তু আমরা যেটা দেখছি যে গত 4 দিন ধরে কিন্তু আজকে 4র্থ দিনের মতো কিন্তু আজকে তিনি নিয়ে এসেছেন লালমনিরহাট জেলায় এবং সকলেই কিন্তু তিনি লালমনিরহাট জেলার পাটগ্রামে একটি পথসভা করেছেন। তারপরে কিন্তু বর্তমানে এখন কিন্তু তিনি লালমনিরহাটের হাতীবান্ধায় পথসভা করছেন এবং এই পথসভায় কিন্তু এনসিপির যারা কেন্দ্রীয় সংগঠক রয়েছেন তারাও কিন্তু আছেন এবং একই সাথে আমরা দেখছি যে এখানকার যারা আপামর মানুষ, আপামর জনসাধারণ, তারাও কিন্তু সার্জিস আলমের কথা শুনতে, এনসিপির যারা সংগঠক, যুগ্ম সংগঠক রয়েছেন তাদের কথা শুনতে তারা কিন্তু এখানে এসেছেন। এবং আমরা যেটি দেখছি যে গত 4 দিন ধরেই কিন্তু প্রথম দিন নীলফামারী জেলা, তার পরের 2 দিন দিনাজপুর জেলা এবং আজকে কিন্তু লালমনিরহাট জেলায় এনসিপি সাধারণ মানুষের কাছে যাচ্ছেন। আগামী রাজনীতির যে নীতি নির্ধারণ, সেটি আসলে মানুষ কি ধরনের রাজনীতি চায়, এনসিপি আসলে কি ধরনের রাজনীতি করতে চায়, কিভাবে সাধারণ মানুষের পাশে থাকতে চায়, সেই কথাগুলো কিন্তু তারা মানুষের পাশে, কিন্তু মানুষের কানে তারা পৌঁছে
পৌঁছে দিচ্ছেন এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এই যে এনসিপির সাথে কিন্তু তারা ঐক্যবদ্ধতা একাত্মতা প্রকাশ করছেন অনেক জায়গায় আমরা দেখছি এবং এনসিপির পক্ষ থেকে সার্জিস আলম যিনি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক তিনি কিন্তু বলছেন যে এনসিপির যে রাজনীতি সেটি হচ্ছে সাধারণ মানুষের রাজনীতি, সাধারণ মানুষের পাশে থাকবার রাজনীতি এবং বাংলাদেশের উন্নয়নের রাজনীতি। তারা বলছেন যে এনসিপি আসলে সাধারণ মানুষের সমস্যা হতে আসেনি, এনসিপি এসেছে সাধারণ মানুষের সমাধান নিয়ে। এনসিপি আসলে সাধারণ মানুষের মুখের যে ভাষা সেটি যেমন ঠিক রাখতে চায়, সাধারণ মানুষের যে চাওয়া পাওয়া সেটি যেমন নির্ধারণ করতে চায়, সাধারণ মানুষের পথ চলা এবং এনসিপির যে চলা সেটি যেন বাংলাদেশের উন্নয়নকে ত্বরান্বিত করে সেটি তিনি স্পষ্ট করতে চান। এবং তিনি যেটি বলছেন যে এনসিপি আজকে যেমন লালমনিরহাট জেলায় গণসংযোগ করছে, পথসভা করছে, আগামীকালকে গাইবান্ধা জেলায় আছে এবং উত্তরাঞ্চলের যে জেলাগুলো রয়েছে সব জেলাতেই আসলে এনসিপি আসলে তাদের এই যে গণসংযোগ পথসভা সাধারণ মানুষের পাশে তাদের যে একত্বতা ঘোষণার যে বিষয়টি সেটি তারা স্পষ্ট করতে চান। এবং আমরা এই মুহূর্তে এই লালমনিরহাটের হাতীবান্ধায় বক্তব্য রাখছেন সার্জিস আলম, তিনি এখন বক্তব্য রাখছেন, আমরা পরে নিশ্চয় জানিয়ে দেব। তো সব মিলে এখন পর্যন্ত লালমনিরহাটের হাতীবান্ধায় এনসিপির পথসভা চলছে। সব মিলে এই ছিল লালমনিরহাট হাতীবান্ধা থেকে সব শেষ। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম লালমনিরহাটে। মেজর সিনহা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষ হয়েছে। 2 জুন রায় দেবেন উচ্চ আদালত। বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের হাইকোর্ট বেঞ্চে শুনানি হয়। শুনানিতে ওসি প্রদীপ ও লিয়াকতের ফাঁসি সহ নিম্ন আদালতের পুরো রায় বহাল চান অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। এর আগে অগ্রাধিকার ভিত্তিতে হাইকোর্টে মামলাটি নিষ্পত্তির উদ্যোগ নেয় রাষ্ট্রপক্ষ। 2020 সালের 31 জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। আলোচিত এ মামলায় 2022 সালের 31 জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত রায় দেন। রায়ে টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং অপর 6 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। কে কিভাবে এই খুনে অংশ নিয়েছে, অংশীদারিত্ব বজায় রেখেছে সেটা রাষ্ট্রপক্ষ বিয়ন্ড অল রিজনেবল ডাউট প্রমাণ করেছে। কোনো মৃত্যু পাখির পালকের মতো হালকা, কোনো মৃত্যু থাই পাহাড়ের মতো ভারী। মেজর সিনহার মৃত্যু আমাদের গোটা মানুষকে, গোটা দেশকে এমনভাবে নাড়া দিয়েছে যে ওই মৃত্যুটা আমাদের বুকের উপরে থাই পাহাড়ের মতো ভারী হয়ে আছে। বাবুর্চি, মালি, গাড়ি চালক সহ বিভিন্ন বিভাগের বেসামরিক কর্মচারীরাও বিডিআরের পোশাক পরে যুক্ত হয়েছিলেন পিলখানা হত্যাকাণ্ডে। আদালতে সাক্ষ্য দেওয়ার সময় একথা বলেছেন অবসরপ্রাপ্ত মেজর ইশতিয়াক আহমেদ খান। সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতে সাক্ষ্য দেন তিনি। এর আগে পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক আইনের মামলায় 87 জনের জামিন শুনানি হয়। 3 দিনের মধ্যে আদেশ দেয়া হবে বলে জানিয়েছেন বিচারক। পরে মামলার সাক্ষী ও অবসরপ্রাপ্ত মেজর জায়েদি আহসান হাবিবের সাক্ষ্যের ওপর অবশিষ্ট জেরা এবং অবসরপ্রাপ্ত মেজর ইশতিয়াক আহমেদ খানের সাক্ষ্য গ্রহণ ও আংশিক জেরা সম্পন্ন হয়। সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে বিশ্ব শান্তি রক্ষায় কাজ করে বাংলাদেশের সশস্ত্র বাহিনী। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সশস্ত্র বাহিনীর আয়োজনে একথা বলেছেন সেনাপ্রধান। বিশ্ব শান্তি রক্ষায় জাতিসংঘের প্রতি প্রতিশ্রুতির কথাও জানান তিনি। এদিকে পিসকিপার রানে অংশ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তুলতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। মেঘাচ্ছন্ন স্নিগ্ধ সকালে শান্তিরক্ষীদের দৌড়। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের এই আয়োজনে 4 বাহিনীর সদস্য ছাড়াও অংশ নেন স্কুল কলেজের শিক্ষার্থীরা। পুরাতন বিমানবন্দর থেকে শুরু হয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘুরে শেষ হয় পিসকিপার রান।
এই দৌড়ের উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। উপস্থিত ছিলেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধিও। পরে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের ভূমিকা তুলে ধরে উপদেষ্টা জানান, সশস্ত্র বাহিনীকে আরও দক্ষ করতে কাজ করছে সরকার। The present interim government remain steadfast in its support for UN peacekeeping operation. We will continue to provide highly skilled and well-equipped personnel to serve in mission around the globe. We also reiterate our commitment to enhance the safety and security of our peacekeepers. এদিকে জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সশস্ত্র বাহিনীর আয়োজনে যোগ দিয়ে সেনাপ্রধান বলেন, দেশের সংবিধানের নির্দেশনা আর মুক্তিযুদ্ধের চেতনায় অতীতের মতো ভবিষ্যতেও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ইউএনের পাশেই থাকবে বাংলাদেশ। বাংলাদেশ জাতিসংঘের ডাকে সাড়া দিয়ে আবারও বিশ্ব শান্তির প্রতি আমাদের দৃঢ় অঙ্গীকারের কথা জানাচ্ছে। এই অঙ্গীকার আমাদের সংবিধানের নির্দেশনা এবং মহান মুক্তিযুদ্ধের আত্মত্যাগ থেকে পাওয়া শিক্ষা থেকে এসেছে। আগামীতেও আমরা বিশ্ব শান্তির পক্ষে থাকব। বৈরী আবহাওয়ায় পরিসর সীমিত করা হলেও জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে দেশের বিভিন্ন সেনানিবাসে ছিল নানা আয়োজন। এছাড়া সিলেট, চট্টগ্রাম ও খুলনায় শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়ানোর পাশাপাশি হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। টোকিওতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। 40 মিনিটের বৈঠকে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন, যার মধ্যে রয়েছে বাংলাদেশের আসিয়ান সদস্য হওয়ার ইচ্ছা এবং রোহিঙ্গা প্রত্যাবাসন। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ মালয়েশিয়ার প্রতি কৃতজ্ঞ, কারণ দেশটি বিভিন্ন খাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। এদিকে জাইকাকে মহেশখালী মাতারবাড়ি সমন্বিত উন্নয়ন উদ্যোগ এর উপর সমর্থন জোরদার করার আহ্বান জানিয়েছেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। 30তম নিক্কেই ফোরাম এশিয়ার ভবিষ্যৎ সম্মেলনের ফাঁকে জাইকার সভাপতির সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা। ব্র্যাড ফ্রি ইনসুলেশন যুক্ত কঙ্কা ফ্রিজ ইঁদুর থেকে সুরক্ষিত থাকে সব সময়। ঝড় বৃষ্টি প্রবণ মাস হিসেবে ধরা হয় মে জুনকে। সবশেষ বয়ে যাওয়া শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর মধ্যে বেশিরভাগই ছিল এ সময়ে। এবারও একই শঙ্কার ইঙ্গিত দিয়ে বিশ্লেষকরা বলছেন, এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে উপকূলের বাসিন্দারা। দুর্যোগ ব্যবস্থাপনায় নীতি থাকলেও তার যথাযথ প্রয়োগ নেই বলেও মন্তব্য তাদের। সিডরের ভয়াবহতা মনে আছে নিশ্চয়ই। দেশের ইতিহাসের অন্যতম প্রলয়ঙ্কারী এ ঝড় আজও দাগ কেটে আছে উপকূলবাসীর মনে। ক্ষত বয়ে বেড়াচ্ছেন বাসিন্দারা। ভোলা সাইক্লোন থেকে শুরু করে সবশেষ রিমাল পর্যন্ত সবগুলো প্রাকৃতিক প্রলয় লণ্ডভণ্ড করেছে সংশ্লিষ্ট এলাকার জনজীবন। এসবের ক্ষত না শুকাতেই শঙ্কার কালো মেঘ ভর করেছে উপকূলবাসীর উপর। কানাডার সাসকাচুয়ান ইউনিভার্সিটির আবহাওয়া গবেষক মোস্তফা কামাল পলাশ মনে করছেন, খুব সম্প্রতি দেশের দিকে ধেয়ে আসতে পারে দুটি ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় দুটির নাম হবে শক্তি ও মন্থা। তবে এদের একটির উৎপত্তি আরব সাগরে আর অন্যটির বঙ্গোপসাগরে। যদিও ঘূর্ণিঝড়ের প্রভাব বেশি পড়বে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আমরা যে সম্ভাবনা দেখছি তাতে এটি ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ বা একেবারে নাই বললেই চলে। এই সিস্টেমটা সর্বোচ্চ মৌসুমী নিম্নচাপে রূপ নিতে পারে এবং এর মাধ্যমে বাংলাদেশের উপরে এটির প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হতে পারে। গণমাধ্যমের তথ্য বলছে, গেল 6 বছরে ঘূর্ণিঝড়ে প্রাণ হারিয়েছেন প্রায় 70 জন। সরকারের নীতিমালাকে কেবল কাগজে কলমে সীমাবদ্ধ না রেখে যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে পারলেই পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। আমাদের এখনো প্রায় 7000 সাইক্লোন শেল্টারের প্রয়োজন রয়েছে। নীতিমালার প্রয়োগ আমরা দেখতে পাচ্ছি না। তো সেক্ষেত্রে আমি বলবো নীতিমালার প্রয়োগটা অনেক জরুরি। সবশেষ দেশের উপর দিয়ে বয়ে যাওয়া 7টি শক্তিশালী ঘূর্ণিঝড়ের 5টি ছিল মে মাসে। সাখাওয়াত হোসেন শাহ, সময় সংবাদ, ঢাকা। তীব্র তাপপ্রবাহ ছাপিয়ে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি খানিকটা স্বস্তি দিলেও আতঙ্ক কাটেনি বজ্রপাতের। আবহাওয়া অধিদপ্তর, দুর্যোগ মন্ত্রণালয় ও ডিজাস্টার ফোরামের তথ্য বলছে, প্রতি বছর এপ্রিল থেকে জুলাই মাসে বজ্রপাতের ঘটনা ঘটে সবচেয়ে বেশি। বিশেষজ্ঞরা বলছেন, বজ্রপাতের ক্ষতি কমাতে প্রধান ভূমিকা রাখতে পারে জনসচেতনতা। সেই সঙ্গে বজ্রপাত মোকাবিলায় সারা দেশের দুর্যোগ প্রবণ এলাকায় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধিরও পরামর্শ তাদের। সাইফুল রুদ্র রিপোর্ট।
আবহাওয়ার ধরন অনুযায়ী এপ্রিল, মে, জুন ও জুলাইকে বজ্রপাত প্রবণ মাস হিসেবে চিহ্নিত করে আবহাওয়া অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বড় আবাদে এই 4 মাস বিপুল সংখ্যক মানুষ প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি নিয়ে হাওর সহ অন্যান্য এলাকায় কৃষিকাজ করেন। আবহাওয়া অফিস বলছে, দুর্যোগের ক্ষয়ক্ষতি এড়াতে আগাম বার্তা পাঠানো হয়। তবে প্রশ্ন হলো, অনেকের অক্ষর জ্ঞান না থাকায় মুঠোফোনে পাঠানো খুদে বার্তা মাঠে কাজ করা কৃষকদের জন্য কতটা কার্যকর? বজ্রপাত হচ্ছে বা মানে হওয়ার সম্ভাবনা আছে, তখন আপনার এমার্জেন্সি না হলে আপনি ঘরের বাইরে যাবেন না। এবং একটা ঘরে যদি অবস্থান করেন, যদি দেখেন যে লাইটনিং অনেক হচ্ছে, তখন এক ঘরে সবাই জড়ো হয়ে একটা রুমে না থাকে একটু বিচ্ছিন্ন হয়ে যাবে, কারণ ওখানে তো একটা কারেন্টের সিস্টেম, মানুষ বেশি থাকলে ওখানে এই জন্য একটু বিচ্ছিন্ন ফাঁকা হয়ে থাকার সব অবস্থা। প্রাকৃতিক দুর্যোগ নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা ডিজাস্টার ফোরামের তথ্য বলছে, দেশে প্রতি বছর বজ্রপাতে মৃতের সংখ্যা গড়ে 296 জন। এর মধ্যে 70% কৃষক। সংস্থাটির হিসাবে 2010 থেকে 2024 সাল পর্যন্ত 14 বছরে বজ্রপাতে মারা গেছে 4157 জন। পরিবেশ বিপর্যয় ও বনভূমি কমে যাওয়ায় বজ্রপাতের ঝুঁকি বাড়ছে বলে মনে করছে দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা। সচেতনতা বাড়াতে প্রচারণার পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারে জোর দিচ্ছেন তারা। গ্রামাঞ্চলে কৃষকেরই বেশি ক্ষতি হচ্ছে ওইখানে, তো সেখানে হচ্ছে তাদেরকে ব্যাপক প্রচার সবসময় চালাতে হবে। দুর্যোগ ব্যবস্থাপনা যে সতর্কীকরণের কেন্দ্র, যেটা ডিএমআইসি সেন্টার, সেটিকে আরও শক্তিশালী করলে আমি আশাবাদী যে এর মাধ্যমে আমরা বজ্রপাত নিয়েও যেমন ঝুঁকি নিরসনে, অন্যান্য দুর্যোগের ঝুঁকি কমাতে পারি, মানুষকে বোঝাতে পারি। এরই মধ্যে দেশের সবচেয়ে বেশি বজ্রপাত প্রবণ এলাকা সুনামগঞ্জের বিভিন্ন স্থানে হতাহত কমাতে বসানো হয়েছে একাধিক বজ্র নিরোধক লাইটনিং অ্যারেস্টার। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ আরও থাকছে। বিভিন্ন দেশের উপর ট্রাম্পের একচেটিয়া শুল্ক আরোপ আটকে দিলেন আদালত। প্রেসিডেন্টের এখতিয়ার বহির্ভূত আখ্যা। রায়ের বিরুদ্ধে আপিল করেছে মার্কিন প্রশাসন। পহেলা জুন থেকে পাওয়া যাবে 20, 50 ও 1000 টাকার নতুন নোট। এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়েছে, গভর্নর ডক্টর হাসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের নোটে থাকবে দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যের ছবি। নোটগুলো প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস, পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে। এই নতুন নোটের পাশাপাশি প্রচলিত সব কাগজে নোট এবং ধাতব মুদ্রাও যথারীতি চালু থাকবে। রাজধানীতে এবার 2 সিটি কর্পোরেশন মিলিয়ে কোরবানির পশুর হাট বসবে 20টি স্থানে। ঈদের সপ্তাহখানিক আগে মোহাম্মদপুরের অস্থায়ী ও গাবতলীতে স্থায়ী পশুর হাটে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। যদিও মহাসড়কে যানজটের কথা বিবেচনায় আনুষ্ঠানিকভাবে হাট শুরুর আগেই ছোট বড় গরু আনতে শুরু করেছেন বিক্রেতারা। ঈদুল আজহার আর মাত্র সপ্তাহখানেক বাকি। রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় কোরবানির পশুর হাটে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রোদ বৃষ্টির কথা বিবেচনায় বাঁশ, ত্রিপল দিয়ে ছাউনি তৈরি করছে হাট কর্তৃপক্ষ। এখন শুধু অপেক্ষা বিক্রেতা ও ক্রেতার। আনুষ্ঠানিকভাবে কেনাবেচা শুরু না হলেও ঈদের আগ মুহূর্তের যানজটের কথা ভেবে এরই মধ্যে শতাধিক গরু হাটে আনা হয়েছে। অন্যান্যবার 15 থেকে 20 দিন আগেই প্রস্তুতির কাজ সম্পূর্ণ হলেও এবার 2 সিটি কর্পোরেশনের দরপত্রের কার্যক্রমে বিলম্ব হওয়ায় কিছুটা দেরিতেই কাজ শুরু করেছেন ইজারাদাররা। 28 তারিখে এটার হাট পেয়েছি। 28 তারিখে পাইলে যে কাজকামগুলো করতে আমাদের অনেক সমস্যা হচ্ছে, আর যদি আরও 15 দিন আগে পাইতাম তাহলে এই কাজকামগুলো অতি শীঘ্রই করতাম, ব্যাপারীরাও ভালো থাকতো, আমরাও একটু উৎসুত হইতাম। টানা যদি 3 দিন বৃষ্টি হয় তাহলে তো গরু বেচাকেনা হবে না। এদিকে গাবতলীতে স্থায়ী পশুর হাটে দেশের বিভিন্ন জেলা থেকে ছোট বড় গরু আনছেন ব্যাপারীরা। তবে প্রত্যাশিত দাম পাওয়া না পাওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া বিক্রেতাদের। এই গরুটা আমরা গতবারও বেচছি 1,35,30 করে, এবারও তো 35-30 করে বেচতে হবে। বেশি গরু গতবারের চেয়ে এবার তুলনামূলক দাম অনেক নিয়ন্ত্রণে। বাজার পরিবেশ এখন বর্তমানে ভালো আছে, বেচা কিনা এখন শুরু হয় নাই। বাজার স্বাভাবিকই যাবে আর কি, যতটুকু অবস্থা, কারণ এখন পর্যন্ত তো আপনার ক্রেতা নামে নাই। এবার ঈদে মোহাম্মদপুর, গাবতলী সহ রাজধানীর 2 সিটি কর্পোরেশনে 20টি হাট বসবে। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট। বৈরী আবহাওয়া উপেক্ষা করে উপস্থিত হচ্ছেন ক্রেতা বিক্রেতা, তবে দাম বেশি বলছেন ব্যাপারীরা। আরও তথ্য জানাতে খুলনার ডুমুরিয়ার খোরনিয়া হাটে আছেন বেল্লাল হোসেন সজল। সরাসরি যাচ্ছি তার কাছে।
সজল। সকাল থেকেই আকাশ মুখ ভার, থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি, ঝুম বৃষ্টি। তাতেই যে পশুর হাট, তাতে কিন্তু কাদা মাটির যে আস্তরণ সেটি কিন্তু পড়তে শুরু করেছেন। এতেই কিন্তু বিপাকে পড়েছেন এখানকার ব্যাপারীরা। আপনাদের একটু দেখাতে চাই যে মাঠের মাঝে একটি ছাউনি দেখতে পাচ্ছেন, এবং দুপুর থেকে যদি বলা যায় যে বৃষ্টির কারণে একেবারে দৃশ্যপটটি সেই রবীন্দ্রনাথের তরি কবিতার মতো, যে ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, ঠিক এই জায়গাটির চিত্রটাই ঠিক তেমনভাবে কিন্তু পরিণত হয়েছে। কোথাও কিন্তু একটু মাথা গোজার ঠাই নেই। যারা ব্যাপারীরা ছিলেন তারা কিন্তু একটু পলিথিন দিয়ে বা ছোট ছোট যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু ছাউনিতে তার প্রিয় পশুটিকে নিয়ে কিন্তু মাথা গোজার চেষ্টা করছিলেন। একেবারে এই বৃষ্টির কারণে মানে এই হাটের যে বেচাকেনা সেটি কিন্তু অনেকটা প্রভাব পড়েছে এবং বেচাকেনা অনেকটা কমে গেছে বলে দাবি কিন্তু এইখানকার যারা ব্যাপারী রয়েছেন তারা। তবে এখন একটু বৃষ্টি কমেছে, যার ফলে কিন্তু মোটামুটি বেচাকেনা হচ্ছেন, এবং যারা এখানে ব্যাপারী বা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু আমরা দেখেছি অন্যান্য যে হাটগুলো রয়েছে, এমনকি এখান থেকে পিরোজপুর, ভান্ডারিয়া, সেখানেও কিন্তু তারা গরু কিনে নিয়ে যাচ্ছেন। এবং এবছরের যদি খুলনা যে প্রাণী সম্পদ বিভাগের তথ্য বলি, বিভাগে প্রায় 3,87,000 গরু, সেটা কিন্তু প্রয়োজনের তুলনায় বেশি আছে। এবছর কিন্তু বিভাগে প্রায় 10,34,000 গরুর কুরবানি পশুর যে এবারের যে চাহিদা সেটি কিন্তু বলা হচ্ছে। তবে এখানে কিন্তু এবছর প্রায় 14,46,000 গরু বা কুরবানির যে পশু সেটি কিন্তু রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে কুরবানির উপলক্ষে যে পশুর হাটগুলো সেগুলো কিন্তু একেবারে জমে উঠেছে, যে ঈদের যে আমেজ সেটি কিন্তু বিরাজ করছে। এবং আর দুদিন পরে কিন্তু খুলনার সর্ববৃহৎ যে কুরবানির পশুর হাট খুলনার যে জোড়াগেট সেখানে কিন্তু শুরু হবে। এই ছিল আমার কাছে খুলনার যে ডুমুরিয়া উপজেলার খোরনিয়া পশুর হাট থেকে পশু বেচাকেনার সর্বশেষ সংবাদ। পশু বেচাকেনার খবর জানাতে খুলনা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী। প্রায় 5,000 প্রবাসী শ্রমিক গেল বছর লাশ হয়ে দেশে ফিরেছেন। 2023 সালের তুলনায় এই সংখ্যা 6% মতো বেশি। যথাযথ ময়নাতদন্ত না হওয়ায় মৃত্যুর কারণ নিয়ে থাকে ধোঁয়াশা। অভিবাসন নিয়ে গবেষণা করা প্রতিষ্ঠান রামরুর প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। লাশ হয়ে ফেরা রেমিট্যান্স যোদ্ধাদের সঠিক ময়নাতদন্ত ও দাপ্তরিক জটিলতা নিরসনের সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা। জীবন ও জীবিকার তাগিদে প্রতি বছর 10 লক্ষাধিক বাংলাদেশি শ্রমিক হিসাবে বিদেশে যান। তাদের মাঝে অনেকেই ফেরেন লাশ হয়ে। কর্মসংস্থান ও জনশক্তি ব্যুরোর তথ্য মতে 2024 সালে 4,813 জন প্রবাসীর মৃত্যুর রেকর্ড করা হয়েছে, যা 2023 সালের তুলনায় 5.7% বেশি। বৃহস্পতিবার অভিবাসন নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা রামরো ও জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত এক আলোচনায় জানানো হয়, বিদেশে মৃত শ্রমিকদের 32% অপ্রত্যাশিত মৃত্যুর শিকার হন। মৃত্যুর কারণ ব্যাখ্যায় আস্থা থাকে না অর্ধেকের পরিবারের। সে জায়গায় লেখা ছিল হলো সুসাইড করছে। ট্রান্সপারেন্ট ইনভেস্টিগেশন এটা খুবই অভাব। অনেক সময় আমরা আসলে বিশ্বাস করি না যে ইনভেস্টিগেশন ঠিকমতো হয় নাই। আলোচনায় উঠে আসে বিমানবন্দরে লাশ হস্তান্তরের জটিলতার কথা, যদিও সেবা উন্নত করার দাবি করছে বিমান বাংলাদেশ। 2-3 বছর আগের যে ব্যবস্থাপনা ছিল সেখান থেকে বর্তমানের ব্যবস্থাপনা অনেক ভালো। এ সময় ফরেনসিক ও অভিবাসন বিশেষজ্ঞরা সন্দেহ থাকা লাশ ময়নাতদন্তের পরামর্শ দেন। এক্ষেত্রে বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসের তৎপরতা বাড়ানোর দাবি জানান তারা। তাদের অ্যাভারেজ এজ 37 আর 38। এই নাম্বার অফ ডেথ দেখে আমার কাছে মনে হচ্ছে যে আমার মনে হয় যে প্রত্যেকটা মৃত্যুরই অটোপসি করা উচিত। আমাদের যেসব কর্মীরা মারা যাবে তাদের কোনো অর্গান যাতে রিপ্লেসমেন্ট না করা হয় সে ব্যাপারে যেন তারা সতর্ক দৃষ্টি রাখে। লেবার উইং যদি সেখান থেকে যদি ওই ডেড বডিটা একটু যদি অবজার্ভ করে তাহলে লাশ দেশে আসার আগেই কিন্তু আমরা ওই জায়গাটা একটা কাজ করতে পারছি। বিদেশে মৃত বাংলাদেশি অভিবাসীদের পরিবারগুলোকে পুনর্বাসনের সহায়তার পরামর্শ তুলে ধরেন আলোচকরা। সেই কেসগুলি কিন্তু আমাদের অনুমোদন। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। হজযাত্রী পরিবহনের সময়সীমা একদিন বাড়িয়ে 1 জুন পর্যন্ত করা হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। সকালে হজ বিষয়ক সর্বশেষ পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে একথা জানান তিনি। এবারের হজযাত্রায় এখন পর্যন্ত 74,316 জন সৌদি আরবে গেছেন, বাকিরা 1 জুনের মধ্যে পৌঁছাবেন। ব্রিফিংয়ে বলা হয়, বিমান সৌদি এয়ারলাইন্স ও অন্য অংশীজনের সঙ্গে কয়েক দফা মত বিনিময় করে ফ্লাইট ভাড়া গত বছরের তুলনায় 26,980 টাকা কমানো হয়েছে। লাব্বাইক মোবাইল অ্যাপ হজযাত্রা নিরাপদ ও ঝুঁকিমুক্ত করতে প্রিপেইড কার্ড চালু করা হয়েছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। সাশ্রয়ী মূল্যে আমরা যে এবার হজের প্যাকেজ ঘোষণা করেছি
87,100 জন হাজি 2025 সালের হজব্রত পালন করতে সক্ষম হবেন। 3টা কাজ করেছি যেটা নতুন, এটা হচ্ছে লব্বাইক মোবাইল অ্যাপ। ইসলামিক ব্যাংকের মাধ্যমে আমরা একটা ডেবিট কার্ড দিয়েছি, সুযোগ রেখেছি। 1,50,000 টাকা লোড করলে মাস্টার কার্ড লোগোযুক্ত এটিএম বুথ থেকে নগদ টাকা তুলতে পারবেন। এছাড়া গ্রামীণফোন, বাংলা লিংক, রবির সাথে চুক্তি করে হাজী সাহেবদের বাংলাদেশি নাম্বারকে আমরা রুমিং সুবিধা দিয়েছি। মাসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের 20টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে বিশেষ কার্যক্রমের আয়োজন করেছে ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন। মাসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়ানো ও নারীদের ভবিষ্যৎ উন্নয়নে সহায়তার লক্ষ্যে এই আয়োজন করা হয়। এতে স্নাতক 4র্থ বর্ষের ছাত্রীদের জন্য বিশেষ প্রশিক্ষণ ব্যবস্থা ছিল, যেখানে এসিআই এর প্রশিক্ষক ও মানব সম্পদ বিভাগের প্রতিনিধিরা প্রশিক্ষণ দেন। অনুষ্ঠানে কুইজে অংশ নেওয়া ছাত্রীদের মধ্য থেকে একজন করে ইন্টার্ন নির্বাচিত হবেন, যারা এসিআইতে চাকরির সুযোগ পাবেন। বিভিন্ন দেশের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি আটকে দিয়েছেন দেশটির একটি আদালত। কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেডের রায়ে বলা হয় যে জরুরি আইন দেখিয়ে হোয়াইট হাউস এই শুল্ক আরোপের পদক্ষেপ নিয়েছে তা প্রেসিডেন্টকে একচেটিয়াভাবে বিশ্বের প্রায় সব দেশের পণ্যে শুল্ক বসানোর এখতিয়ার দেয় না। আদালতের এই রায়কে ট্রাম্পের অর্থনৈতিক নীতির উপর বড় ধাক্কা বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে রায়ের বিরুদ্ধে আপিল করেছে ট্রাম্প প্রশাসন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর গেল 2 এপ্রিল বিশ্বের প্রায় সব দেশের পণ্যে শুল্ক বসানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই বিশ্ববাজারে টালমাটাল পরিস্থিতি দেখা দেয়। সমালোচনার মুখে ওই ঘোষণা পুনর্বিবেচনা করার পাশাপাশি কিছু শর্ত তুলে নিয়ে অন্যান্য দেশের সঙ্গে দর কষাকষি করে হোয়াইট হাউস। স্থানীয় সময় বুধবার বড় একটা ধাক্কা খেয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিশ্বজুড়ে ব্যাপক হারে শুল্ক আরোপের যে পদক্ষেপ তিনি নিয়েছিলেন তা আটকে দিয়েছেন ম্যানহাটনের কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড। একই সঙ্গে চীন, মেক্সিকো, কানাডার উপর ট্রাম্প প্রশাসন আলাদাভাবে যে শুল্ক আরোপ করেছিল তাও স্থগিত করেছেন আদালত। রায়ে বলা হয় যে জরুরি আইনের অজুহাত দেখিয়ে হোয়াইট হাউস এই শুল্ক আরোপ করেছে, সেই আইন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে একচেটিয়াভাবে বিশ্বের প্রায় সব দেশের পণ্যে শুল্ক বসানোর এখতিয়ার দেয় না। আদালত আরও জানান, মার্কিন সংবিধান অনুযায়ী যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে রক্ষা করার জন্য প্রেসিডেন্টের চেয়ে কংগ্রেসের ক্ষমতা বেশি। আদালতের এই রায়কে ট্রাম্পের অর্থনৈতিক নীতির উপর বড় ধাক্কা বলে মনে করছেন বিশ্লেষকরা। যদিও কয়েক মিনিটের মধ্যেই রায়ের বিরুদ্ধে আপিল করেছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউস জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প দেশকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেছেন। তার প্রশাসন প্রতিটি নির্বাহী ক্ষমতা কাজে লাগিয়ে সংকট মোকাবেলা ও যুক্তরাষ্ট্রকে শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে আদালতের রায়ের পর এশিয়ার শেয়ার বাজার চাঙ্গা হয়। মার্কিন শেয়ার বাজারেও এই রায়ের প্রভাব পড়েছে। শেয়ারের দাম বাড়ার পাশাপাশি বিভিন্ন মুদ্রার বিপরীতে মার্কিন ডলার শক্তিশালী হয়েছে। রাহানুল রানা, সময় সংবাদ। বিসিবি সভাপতির পদ নিয়ে নাটকীয়তা। দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার চেয়ারে নতুন কাউকে চাইছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে পদত্যাগ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন ফারুক আহমেদ। এদিকে আলোচনায় থাকা আমিনুল ইসলাম বুলবুলকে নিয়েও রয়েছে জটিলতা। কাউন্সিলর না হওয়ায় সাবেক অধিনায়কের বোর্ড প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার প্রক্রিয়া কি হতে পারে তা নিয়েই চলছে জল্পনা কল্পনা। গত 21 আগস্ট জাতীয় ক্রীড়া পরিষদ কোটায় প্রথমে বিসিবি পরিচালক, এরপর সভাপতি নির্বাচিত হন ফারুক আহমেদ। তবে নতুন দায়িত্বটা সুখকর হয়নি। একের পর এক বিতর্কে জড়িয়ে কোণঠাসা সাবেক অধিনায়ক। মাত্র 10 মাসেই ফারুক আহমেদের সভাপতিত্বে বিরক্ত যুব ক্রীড়া উপদেষ্টা। বুধবার 2 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক হয় জাতীয় ক্রীড়া পরিষদে। সেখানে ফারুক আহমেদকে পদত্যাগের নির্দেশ দেয়া হয়। এরপর আসিফ মাহমুদের বাসভবনে যান বিসিবি সভাপতি। ক্রীড়া পরিষদের সিদ্ধান্ত না বদলালেও নিজে থেকে পদত্যাগ না করার কথা জানিয়েছেন সাবেক অধিনায়ক। অবশ্য ফারুক আহমেদ নিজে থেকে সরে না গেলে এনএসসি বা ক্রীড়া পরিষদ হাঁটবে ভিন্ন পথে। তাকে যেভাবে আনা হয়েছিল সেই একই প্রক্রিয়ায় সরিয়ে দেওয়ার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে ফারুক আহমেদের সভাপতিত্ব কেড়ে নিতে তিনি বাদে বিসিবির বাকি 9 জন পরিচালকের অনাস্থা ভোট জোগাড় করতে হবে। বোর্ডে ফারুক আহমেদের বর্তমান অবস্থান বিবেচনায় সে অনাস্থা ভোট জোগাড় করতে খুব একটা বেগ পেতে হবে না এনএসসির। আর সভাপতির পদ থেকে সরিয়ে দিতে পারলে খালি হয়ে যাবে ক্রীড়া পরিষদের নির্ধারিত কোটার পরিচালক পদ।
আর এই প্রক্রিয়ায় রাজনৈতিক হস্তক্ষেপ হবে না বোর্ডের ওপর। আইসিসির গঠনতন্ত্র ভাঙারও শঙ্কা নেই। শূন্য হয়ে যাওয়া পরিচালক পদে এনএসসির নতুন পছন্দ আমিনুল ইসলাম বুলবুল। তাকে প্রধান করে 3 মাসের জন্য অ্যাডহক কমিটি গঠন করতে চায় ক্রীড়া পরিষদ। ওই কমিটির অধীনে আগামী অক্টোবরে হবে বোর্ড নির্বাচন। আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্বে থাকা বুলবুল চাইলেই বিসিবি প্রধান হতে পারবেন না। ওই পদের 1 মাস বাকি থাকলেও আইসিসির সঙ্গে কথা হয়েছে সাবেক অধিনায়কের। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা রাজি। বুলবুলও নিজের প্রস্তাবিত রোডম্যাপ জমা দিয়েছেন ক্রীড়া উপদেষ্টার কাছে। তবে ফারুকের মতো আগে থেকে বিসিবির কাউন্সিলর না হওয়ায় বুলবুলকে পরিচালক করাটা গঠনতন্ত্র পরিপন্থী হবে কিনা এ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এক্ষেত্রে একটা উপায় হতে পারে এনএসসি নির্ধারিত 5 কাউন্সিলর পদের কাউকে জোর করে পদত্যাগে বাধ্য করা। অবশ্য এর আগেও 2 পরিচালক সাজ্জাদুল আলম ববি এবং জালাল ইউনুসকে একরকম জোর করেই সরিয়ে দেওয়া হয়। এবার ফারুক বুলবুল ইস্যুতে কি হয় সেটাই দেখার পালা। তবে জল গড়াতে পারে বহু দূরে। বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ চলছে সব পক্ষেরই। সাব্বির মিথুন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সমুদ্রে এখন 3 নম্বর সতর্ক সংকেত। কেউ হাঁটু বাঁধিয়ে দিচ্ছে যাবেন না। গভীর নিম্নচাপের প্রভাবে রাজধানী সহ সারা দেশে থেমে থেমে বৃষ্টি থাকতে পারে কাল পর্যন্ত। 4 সমুদ্র বন্দরে সতর্কতা। উপকূলীয় 16 জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা। শুধু একটি দল ডিসেম্বরে ভোট চাই, ভালোভাবে সংস্কারে লাগবে আরও 6 মাস। জাপানের প্রধান উপদেষ্টা 5 বছরে 1 লাখ দক্ষ জনশক্তি নিতে সমঝোতা স্মারক সই। এবং দক্ষিণ সিটির মেয়রের শপথ ইস্যুতে বল এখন ইসির কোর্টে। সিদ্ধান্ত নেবে কমিশনে লিভ টু আপিল নিষ্পত্তি। দায়িত্ব বুঝিয়ে না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ইফরাকের। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়ের।